পুরো একটা দিন পার হয়ে গেল, তবুও আরিশ ভাইয়া কোনো খোঁজ খবরই নিলেন না। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি পড়ছিল। অন্য দিনের মতো আজকে আর ভিজতে ইচ্ছে করছে না, কারণ আজকে তো আর আমাকে কেউ বৃষ্টিতে না ভেজার জন্য দিচ্ছেন না। যে বৃষ্টিতে ভিজতে ওনার থেকে পারমিশন নিয়ে হাজারো ধমক সহ্য করে ভিজতে হয়, সেই বৃষ্টিতে ভিজতে আমার আনন্দ লাগে। আজ বৃষ্টি হচ্ছে, কিন্তু ভিজতে যাব তার পারমিশন দেওয়ার জন্য উনি নেই। আমার বিছানাটা জানালার ধারে, তাই বৃষ্টি পড়লেই জানালা থেকে হাত বাড়িয়ে সহজেই বৃষ্টির ফোঁটা স্পর্শ করা যায়। সামনে বই খাতা খুলে বসে আছি আমি। আজকে আমার প্রি টেস্ট এক্সাম দেওয়ার কথা ছিল ওনার কাছে। উনি কি সত্যিই আসবেন না? আমি জানালায় মাথা ঠেকিয়ে মেইন গেটের দিকে অপলক তাকিয়ে রইলাম। উনি আসলেই, আমি অতি সহজেই ওনাকে দেখতে পাব। ইতিমধ্যে বেশ কয়েকবার আম্মু এসে উকি মেরে গেছে যে ঘরে আছি নাকি বৃষ্টিতে ভিজছি তা দেখার জন্য, কিন্তু বারবার এসে উকি দেওয়াতে আমাকে রুমে চুপটি করে বসে থাকতে দেখে আম্মুর কেবল একটাই রিয়েকশন, কিরে শরীর টরির ঠিক আছে তো? আমি সহজভাবে বললাম, হ্যাঁ ঠিক আছি। কিছুক্ষণ পর পুনরায় এসে জিজ্ঞাসা করলেন, বৃষ্টি হচ্ছে, আরিশ নেই, তবুও ভিজতে গেলি না যে? আমি তখন রাগী চোখে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, মশকরা করছো আমার সাথে? আম্মু মুখ টিপে হেসে চলে গেল আর যাওয়ার আগে বলে গেল, আচ্ছা, একটা শাস্তি হয়েছে তোর, ছেলেটাকে জ্বালানোর। কথাটা বলে হেসে চলে গেল। আমার চারিপাশের জগৎ আর সেই জগতের মানুষগুলো দিনকে দিন তিলে তিলে আমাকে আত্মনির্ভর না হয়ে ওনার ওপর নির্ভর হতে শেখাচ্ছে, আর তাতে আমার এক মস্ত অভিযোগ। হাতে থাকা পেন্সিলটা নিয়ে জানালার গ্রিলে অন্যমনস্ক হয়ে টংটং করে আওয়াজ করছি। চারিপাশে কি হচ্ছে তাতে যেন আমার ধ্যান জ্ঞান নেই। জানালার দিকে থেকেও দৃষ্টিটা সরে গেল। কিছুক্ষণ পর আরিশ ভাইয়ার কণ্ঠস্বর শুনতাই আমি চমকে উঠলাম আর খানিকটা শিওরেও উঠলাম। ওনার দিকে তাকাতেই দেখলাম উনি চুলটা হাত দিয়ে ঝাড়া দিয়ে জল ঝাড়ছেন। ওনাকে এরূপ অবস্থায় দেখে আমি থ হয়ে রইলাম কিছুক্ষণ। আমি ওনার দিকে অনবরত তাকিয়ে আছি। কেন জানি না, ওনার এমন সাধারণ কাজকর্ম দেখতেও যেন আমার ভালো লাগছে। উনি আমাকে এভাবে লক্ষ্য করেও কিছু বললেন না। উনি আমার চোখের সামনে থেকে সরে গেলেন আর আমার সামনে এসে বসতেই আমার ঘোর কাটল। বাইরের দিকে এক পলক তাকিয়ে দেখতেই দেখলাম আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। উনিও ভিজে গেছেন বেশ অনেকটা। আমি তা ভেবে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠলাম, ভাইয়া আপনি তো ভিজে গেছেন। ওয়েট, আমি আম্মুর কাছ থেকে আপনার জন্য পোশাক নিয়ে আসি। উনি আমার কথাতে সাই দিলেন না, যেন ওনার এভাবেই বসে থাকতে ভালো লাগছে। উনি আমার প্রি টেস্টের প্রশ্নটা আমার সামনে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, জলদি শেষ করো, টাইম 1 ঘন্টা। প্রশ্নটা দেখতেই এবার যেন আর চোখের সামনে সরিষার ফুল দেখলাম না। সবকিছুর উত্তর যেন আমার চোখে ভাসছে। অন্যবারের থেকে এইবার এমন ব্যতিক্রম কেন? উত্তর লেখার জন্য কাগজে পেন ঠিকিয়ে ওনার দিকে একটা বার তাকালাম আমি, তারপর আর কিছু না ভেবে লিখতে শুরু করলাম। ওনার কাছে 1 ঘন্টা মানে কেবল 1 ঘন্টায় 1 সেকেন্ড বেশি বা কম নয়। সময় চলছে আর আমার হাতের গতি বাড়ছে। সবকিছুরও উত্তর কত অনায়াসেই দিয়ে ফেলছি আমি। অন্যবার এমনটা হয় না। অন্যবার একটা প্রশ্নের উত্তর ভাবতেই আমি 1-2 মিনিট কাটিয়ে দিই। 1 ঘন্টার আগেই খাতাটা ওনার সামনে জমা দিলাম। অন্যবার উত্তর শেষ হয় না, তাই আমার খাতা দিতেও মন চাই না। তবে এবারও উনি অবাক হলেন না। উনি খাতা চেক করছেন আর আমি কেবল একবার খাতার দিকে আর একবার ওনার তাকাচ্ছি। ওনার গলার নিচের তিলটার দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিয়ে বাইরের দিকে তাকালাম আমি। পুরুষ মানুষের কিছু কিছু বৈশিষ্ট্য মেয়েদেরকে বড্ড আকৃষ্ট করে, আর তার মধ্যে একটি হল তিল। আমি বাইরের মুষলধারা বৃষ্টির দিকে চেয়ে রইলাম।
এবার আমার ভীষণ রকম ভিজতে ইচ্ছা করছে, ভীষণ রকম মানে ভীষণ রকম। আমি বাইরের দিকে তাকিয়ে রইলাম, সেই সময় উনি আমার সামনে খাতাটা রেখে বললেন, চেক ইট। আমি দেখলাম যে উনি খাতা দিয়েছেন আর কত পেয়েছি, কিন্তু তার থেকেও বেশি আগ্রহ জাগল বৃষ্টিতে ভেজা নিয়ে। আমি খাতার দিকে দৃষ্টিপাত করলাম না বিন্দুমাত্র। উনার দিকে তাকিয়ে মিনমিন করে বললাম, আরিশ ভাইয়া একটু ভিজি। ওনার চাহনি দেখেও ওনার মনের খবর জানতে পারলাম না যে উনি হ্যাঁ বলছেন নাকি না। আমি পুনরায় চোখ মুখ কাচুমাচু করে ওনার দিকে বাচ্চাদের মতো ইশারা করে বললাম, একটুই ভিজব, সত্যি বলছি। হঠাৎ ওনার মনের মাঝে কি পীর আউলিয়ার মতো আমার প্রতি দরদ উতলে পড়ল আমার জানা নেই, তবে উনি মাথা নাড়িয়ে বললেন, হমম। শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। বিছানা থেকে ঝটপট করে নেমে বললাম, আপনি কি এখনো আমার ওপর রেগে আছেন? উনি জবাব দিলেন না, সেখান থেকে উঠে চলে গেলেন আর যাওয়ার আগে বললেন ওনার পিছন পিছন আসতে। আমি কৌতূহলী হয়ে ওনার পিছন পিছন যেতে লাগলাম। উনি দেখলাম সিঁড়ি বেয়ে ছাদের দিকে যাচ্ছেন। ছাদের দরজার মুখোমুখি যেতেই উনি হাত দিয়ে আমাকে ইশারা করলেন যাওয়ার জন্য। আমি দ্রুত পা ফেলে ছাদে গিয়ে ভিজতে লাগলাম। দু বাহু প্রসারিত করে বৃষ্টির প্রত্যেকটা বিন্দু উপভোগ করছি। আমার শরীরের মাঝে এক ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। গলা ছেড়ে গাইতে ইচ্ছা করছে ওই গানটা, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। কিন্তু উনি কি আদতেও আমার সাথে ভিজবেন? কথাটা ভাবতে ভাবতে ওনার দিকে অপলক তাকিয়ে রইলাম। বৃষ্টির মাঝে ওনার দিকে তাকালাম, সবকিছু বেশ ঘোলাটে লাগছে বৃষ্টির ছটায়। উনি দেওয়ালের সাথে হেলান দিয়ে হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছেন আমার দিকে। আমি বৃষ্টি ছেড়ে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। উনি আমার উপস্থিতিকেও যেন গুরুত্ব দিলেন না। আমি বেশ ঠকঠক করে কাঁপতে লাগলাম শীতে। আমার ঠোঁট জোড়া কাঁপছে শীতে। কম্পিত কণ্ঠে ওনাকে প্রশ্ন করলাম, আরিশ ভাইয়া আমি কত পেয়েছি বললেন না তো? উনি বৃষ্টির দিকে মনোনিবেশ করে বললেন, দেখার জন্য খাতা চেক করতে দিয়েছিলাম তোমাকে। আমি বৃষ্টির ফোঁটা স্পর্শ করার জন্য হাত বাড়িয়ে দিলাম আর ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি কি আজ প্রশ্ন সোজা করেছেন নাকি আমি ভালো করে পড়াশোনা করেছি বলে সব পেরেছি সেটা নিয়েই ভাবছি আমি? উনি আমার দিকে এবার তাকালেন। ওনার দৃষ্টি শান্ত শীতল আর হয়তো ওনার শরীরটাও। উনি আচমকা আমার থুতনিতে থাকা তিলটা আলতো করে ছুঁয়ে দিলেন। আমি কেঁপে উঠলাম তাতে। উনি উত্তর দিলেন না, নিজে চলে গেলেন ছাদের মাঝে। বৃষ্টির ফোঁটায় ভিজে গেল ওনার শরীর। আমার ভীষণ রকম হিংসা হল বৃষ্টির ফোঁটাগুলোর ওপর। আজ যদি আমিও বৃষ্টির বিন্দু হতাম তাহলে কত সহজেই ওনাকে ছুঁয়ে দিতাম, আর চাইলেও উনি আমাকে ধমক দিয়ে ওনাকে ছোঁয়া থেকে আটকাতে পারতেন না। আমি ওনার পাশে গিয়ে নীরবে দাঁড়াতেই উনি বলে উঠলেন, 50-এ 49.5 পেয়েছ। আমি অবাক আর খুশি দুই হলাম, তবে ওনার কথাতে তোয়াক্কা না করে বললাম, আপনি এখনো আমার ওপর রেগে আছেন? উনি আকস্মিকভাবে বললেন, তুমিই আমার বৃষ্টিবিলাসী। আমি কেঁপে উঠলাম ওনার এমন কথাতে। আচমকা চোখ খুলে তাকাতেই দেখলাম উনি সত্যিই বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছেন, আর কল্পনায় মত্ত ছিলাম আমি। আজকাল উনি আমার কল্পনাতেও ছেয়ে গেছেন। আচমকা ওনাকে আমি আর দেখলাম না, তবে পায়ে শীতল কিছুর ছোঁয়া পেতেই শিউরে উঠলাম। উনি আমার পায়ে কিছু একটা পরিয়ে দিচ্ছেন যেন। উনি পায়ে হাত দিচ্ছেন দেখে সরে আসতে নিলেই এক পায়ের নুপুর ঝমঝম করে বেজে উঠল, আর উনি রাশভারী কণ্ঠে ডেকে উঠলেন, এই মেয়ে, এত চঞ্চল কেন তুমি? এক বিন্দু কি চুপ করে দাঁড়ানো যায় না? আমি থমকে গেলাম। উনি আর এক পায়ে নুপুর পরিয়ে উঠে দাঁড়ালেন আর রাগী চোখে তাকিয়ে বললেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলে? কতবার ডেকেছি ডু ইউ নো? আমি থতমত খেয়ে বললাম, আমি তো
উনি আমাকে থামিয়ে দিলেন। নো মোর ওয়ার্ডস। আর ইউ হ্যাপি নাও? আমি অবাক হয়ে বললাম, কেন? উনি কপালে টোকা মেরে বললেন, স্টুপিড। কথাটা বলে উনি চলে যেতে নিলেই আমি দৌড়ে ওনার পিছু নিতে গেলেই পায়ে নুপুরের ঝমঝম আওয়াজ হতেই থেমে গেলাম। আমি জোর গলায় ওনাকে ডেকে উঠলাম, আরিশ ভাই। কি হয়েছে মিস ড্রামা কুইন? পছন্দ হয়নি? আমি ওনার দিকে তাকিয়ে হেসে দিলাম। আপনার মনে আছে এটার কথা? উনি ফিরে এলেন, আমার সামনে এসে দাঁড়ালেন। মনে না থাকলে তো কুরুক্ষেত্র বাধাতে, তাই মনে রাখাই ইজি চয়েজ দ্যান ওয়ার। আমি ওনার সামনেই পা নাচিয়ে ঝমঝম আওয়াজ করে বললাম, আমি বলেছিলাম যে যেদিন আমি প্রি টেস্টে ফুল মার্কস পাব সেদিন আপনি নুপুর কিনে দেবেন। এই জন্যই তো আপনাকে আমার আলাদিন বলি। হা। উনি কিছু না বলে চলে যেতে নিলেই আমি পিছু ডেকে বললাম, আপনি সত্যিই রেগে নেই তো? রেগে থাকলেও কিন্তু আমি রাগ ভাঙাতে পারব না। হু। উনি পিছন ফিরে তাকিয়ে বললেন, নিচে গিয়ে যদি কফি না পাই তো তোমার খবর আছে বলে রাখলাম। জলদি নাচানাচি কমপ্লিট করে নিচে এসে কফি দিয়ে যা খুশি করো। আর আনলিমিটেড ভেজার প্ল্যান করলে তা মাথা থেকে বাদ দাও। আর যদি জ্বর আসে তো প্যারাসিটামল এর সাথে 2টো থাপ্পড় ফ্রি। আর উইথাউট ড্রামা। বাই। কথাটা বলে উনি নিচে নেমে গেলেন। আমার সব মন খারাপ যেন বৃষ্টির সাথে মুছে গেল। কল্পনার থেকেও বাস্তব যে এত সুখের আর আনন্দের হতে পারে তা আজকের দিনটা না এলে হয়তো আমি কখনো জানতেই পারতাম না। আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালাকে স্মরণ করে বললাম, তোমাকে অনেক অনেক শুকরিয়া এরকম একটা অভদ্র আর আলাদিনকে আমার জীবনে পাঠানোর জন্য। নুপুরটা পরে বেশ কয়েকবার ঝমঝম করতেই নিচ থেকে ডাক এলো, এই মেয়ে জলদি আসো নয়তো থাপ্পড় খাবে উইথ এক্সট্রা বকাঝকা। ওনার এই ধমক শুনে আর নাচানাচি করা যায়? অভদ্র একটা। কফিটা ওনার হাতে দিয়ে চলে যেতে নিলেই উনি ডেকে উঠলেন, এই মেয়ে শোনো। ওনার এই মেয়ে বলে পিছু ডাক শুনে আমি চোখ মুখ কুঁচকে নিলাম। ওনার কাছে গিয়ে মিনমিন করে বললাম, হ্যাঁ বলুন। উনি ইশারায় আমাকে ঝুঁকে যেতে বললেন। আমি ওনার ইশারা পেয়ে খানিকটা ঝুঁকে যেতেই উনি আমার কপালে হাত ঠেকিয়ে তারপর হাত সরিয়ে নিলেন। আমি সোজা হয়ে দাঁড়াতেই উনি বলে উঠলেন, এখনো অবধি জ্বর নেই। জ্বর আসলে ওষুধ খাবে জলদি। এখন আমার সামনে চুপচাপ বসো। আমি যতক্ষণ না বলছি এখানেই বসে থাকো। আমি চোখ মুখ কাচুমাচু করে বললাম, আর আপনার কথা না শুনলে কি করবেন? আমি কৌতূহলী হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম ওনার উত্তরের আশায়। উনি আমার দিকে স্বল্প তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন নিজের ফোনের দিকে। আমি বিরক্ত হয়ে বসে আছি, এখনো আমার ভেজা চুল শোকানো হয়নি, গলায় ওনার দেওয়া নীল রঙের স্কার্ফটা জড়িয়ে বসে আছি আর গায়ে পশমওয়ালা সোয়েটার। এই মুহূর্তে আমার নিজেকেই বাংলাদেশের বৃষ্টির দিনের ভাল্লুক মনে হচ্ছে। উনি বলে উঠলেন, আমার কথা না শুনলে থাপ্পড় দিব। আর তুমি যদি আরো বেশি পানিশমেন্ট চাও তো আই হ্যাভ নো প্রবলেম। আমি জোরে বলতে লাগলাম, হ্যাঁ আমার তো সরকারি গাল যে যখন খুশি ঠুসঠাস করে চর মারবেন। আগের বার ওই হিটলারি থাপ্পড় খেয়ে এখনো আমার দাঁতে ব্যথা। কথাটা বলতেই দেখলাম উনি গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভাবলাম এই সুযোগে বেরিয়ে যাব, কিন্তু উনার দৃষ্টির হাবভাবে আমি আর ওঠার সাহস পেলাম না। উনি এখনো আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি আমতা আমতা করে বলে উঠলাম, ঠিক আছে ঠিক আছে, এভাবে তাকানোর কি হলো? আমি যাচ্ছি না কোথাও। উনি এবার চোখ ছোট করে করে তাকাতেই আমি ভয়ে চেয়ারে পা গুটিয়ে বসলাম। আর তোতলিয়ে বললাম, এই আপনার কি এই ভোরবিকালে জিন ভূতে আসর করেছে? ঝাঁটা আনব? কথাগুলো আমি এমনিই মজা করে বললাম না, ওনাকে এই মুহূর্তে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। আমার এমন কথা শুনে উনি একটা ধমক দিতেই আমি কান চেপে ধরলাম।
উনি বলতে শুরু করলেন, এই মেয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করো না তুমি? রক্তে তো হিমোগ্লোবিন নেই, চোখ মুখ এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? আর এক্সামের এক্সকিউজ দেবে না একদম। আমি অবাক হয়ে আমার হাত আর পায়ের দিকে তাকিয়ে দেখলাম একবার। নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলাম, তারপর কিছু না ভেবেই বললাম, মিথ্যা কথা। আমি ফর্সা হয়ে গেছি আগের থেকে, আর আপনি আমার মতো অত ফর্সা না বলে আপনার হিংসা হচ্ছে, তাই না? উনি কিছু বলতে গিমেও বললেন না। আমার এমন লজিকলেস কথার কোনো উত্তর নেই ওনার কাছে। আমার খাতার পেজে একটা ওষুধের নাম লিখে দিয়ে বললেন, এটা মামুকে বলবে এনে দিতে। আর 1 সপ্তাহ পর তোমার এইচএসসি, তার আগেই মাথা ঘুরে পড়ে গেলে খবর আছে। ওনার লিখে দেওয়া ওষুধটার দিকে তাকালাম আমি। ওনার হাতের লেখা বুঝতে গিয়েই যেন আমার রক্তের অর্ধেক হিমোগ্লোবিন উবে গেল। আমি চোখ মুখ ফ্যাকাশে করে বললাম, এসব কি? উনি জবাব দিলেন না, কফিতে এক চুমুক দিয়ে বললেন, যখন ডাক্তার হবে তখন বুঝবে এটা কি। এখন নোমর বকবক, চুপ করে বসো। আমি বসে রইলাম ওনার সামনে। উনি ফোন ঘাঁটছেন। আমাকে এভাবে ওনার সামনে বসে রাখার সায়েন্স আমি আজও বুঝলাম না। তবে এটা নতুন নয়। উনি এমনটাই করেন, যতক্ষণ ইচ্ছা এভাবে আমাকে পুতুলের মতো করে ওনার সামনে বসিয়ে রাখেন। নিজেকে আমার তখনই একমাত্র এলিয়েন মনে হয়। না জানি আজকেও কতক্ষণ এভাবে বসে থাকব। এতটা সময়ে একটা লম্বা ঘুম দেওয়া যেত, কিন্তু তাতেও ব্যাটার আপত্তি। এভাবে প্রায় 1.5 ঘন্টা ওনার সামনে বসে রইলাম। ঘুমে চোখ আমার ছোট ছোট হয়ে আসছে। উনি ফোনটা নিজের পকেটে রেখে আমার দিকে তুড়ি মেরে আমার ঘুম ভাঙানোর চেষ্টা করে বললেন, এই মেয়ে। আমি ঘুম ঘুম চোখে তাকালাম। উনি ভ্রু কুঁচকে বললেন, এভাবে চুপচাপ বসে থাকাও একটা ব্যায়াম বুঝলে? আমি মনে মনে ঝাঁঝিয়ে উঠে বললাম, লাগতো না আমার এমন ব্যায়াম। অভদ্র ছেলে। আমাকে চুপ থাকতে দেখে উনি বলে উঠলেন, তা 1.5 ঘন্টা ধরে কি কি ভাবলে শুনি? আমি চোখ মুখ উল্টে বললাম, আপনি সত্যিই অনেক ইন্টেলিজেন্ট। এই এতটা সময় আমাকে দিলেন তার জন্যই বললাম। জানেন এই এতটা সময়ে যে আপনাকে কতগুলো কথা শুনিয়েছি হিসাব নেই। মাঝে মাঝে এমন করবেন, আমার ভাল লাগে আপনাকে মনে মনে কথা শোনাতে। আমার এমন কথা শুনেও উনি রেগে গেলেন না। হো হো করে হেসে উঠলেন। ওনার হাসাতে আমার ঘুম ভেঙে গেল। উনি আমার মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিতেই চুলগুলো আমার মুখের ওপর ঝোপড়ির মতো আছড়ে পড়ল। আমি চোখ ছোট ছোট করে ওনার দিক চেয়ে আছি। উনি উঠে দাঁড়ালেন। ফার্স্ট এক্সামের দিন তোমাকে আর সানাকে আমি দিয়ে আসব, রেডি থেকো। আর এই কদিন মন দিয়ে পড়াশোনা করো। এটা মনে রেখো, গোল্ডেন A+ না এলে বিয়ে দিয়ে দেব পেট মোটা জামাই দেখে। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। অবশেষে বলেই ফেললাম, আপনার সাথে 1 সপ্তাহ আমার দেখা হবে না। উনি কিছু বললেন না, শুধু বললেন, অল দ্য বেস্ট মিস টুইটুই। আমি ওনার দিকে চেয়ে রইলাম অপলক। অপেক্ষার সময়গুলো এত দীর্ঘ হয় কেন? আরিশ ভাইয়া আজ আসবেন না, এমনকি আমার এক্সামের আগেও উনি আসবেন না। খাবার সামনে রেখে আম্মু আমাকে হাজারো কথা শোনাচ্ছে, তার মধ্যে কয়েকটা হলো, আমাদের সময় আমরা অন্যের বই খাতা নিয়েও পড়ালেখা করেছি, ঝড় বৃষ্টি বন্যার মাঝেও স্কুল কলেজ গেছি, পায়ে হেঁটে কলেজ যেতাম, রিকশা নিতাম না। তোমরা তো এখন 4 চাকা ছাড়া যাও না। আমি আম্মুর কথায় মন দিয়ে শুনতে লাগলাম। হঠাৎ করে ফিক করে হেসে বলে উঠলাম, তুমি তো দেখি বিদ্যাসাগরের নাতনি। আমার কথাতে আম্মু ধমক দিতেই বাবা এলেন আর আমার পাশে এসে বসলেন। হ্যাঁ, তোর আম্মু তো এসব বলবেই, কারণ এগুলো তো মিথ্যা নয়। আমি বাবার দিকে চোখ ছোট ছোট করে তাকাতেই বাবা আমাকে আশ্বস্ত করে বললেন, আরে এত তাড়াতাড়ি হতাশ হয়ে যাস কেন মা, পুরো কথাটা তো শোন।
আমি মাথা নাড়িয়ে বললাম, হমম হমম হমম। তোর আম্মুকে তো রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেও কলেজে আসতে হতো, কারণ আমার সাথে রোজ তো দেখা করতে হতো। তারপর অন্যর কাছ থেকে বই চেয়ে পড়ত, কারণ বই কেনার টাকায় সে ফুচকা খেয়েছে, শপিং করেছে। তোর আম্মু ছিল বিশ্ব ফাঁকিবাজ, বুঝলি? বাবার এমন কথা শুনতাই আমি হো হো করে হেসে উঠলাম। আম্মু রাগে গজগজ করে উঠল, হ্যাঁ, মেয়ের সামনেও আমার এমন বেজ্জাতি না করলে কি আর তোমার ভাত হজম হয়? কথাটা বলে আম্মু উঠে গেল। বাবা আর আমি মুখ চেপে হাসছি। আম্মু যেতেই দুজন সশব্দে হেসে উঠলাম। আমি বাবার বুকে মাথা রাখলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, জানিস তো মা, তোর মা আমাকে খুব ভালোবাসতো আর এখনো বাসে। রোদ বৃষ্টি ঝড় যখন যে সময় আসতে বলতাম তখনই চলে আসত। আমার খারাপ সময়ও তোর মা অনেক সাহায্য করেছে আমাকে। তার বইয়ের টাকায় সে আমাকে বই কিনে উপহার দিত। তোর মায়ের অনেক ইচ্ছা ছিল স্বাবলম্বী হওয়ার, নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু তোর নানা ভাইয়ের জন্য আর হয়ে ওঠেনি সেটা। আমি যখন তোর মাকে বিয়ে করি তখন আমি বেকার। আমার পরিবার থেকে তোর মাকে সবাই মেনে নিয়েছিল। তোর ফুপি আর ফুপা অনেক খারাপ সময়ে আমাদের পাশে ছিল। তেমনি আরিশও। ছেলেটা সত্যিই খুব ভালো। ছেলেটা এক আকাশ সমান কাউকে ভালোবাসতে পারে। আমি ওর চোখে সে ভালোবাসা দেখেছি। সেই মেয়ে নিঃসন্দেহে ভাগ্যবতী। আমি বাবার বুকে মাথা রেখে নীরবে সবটা শুনছি। আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে হয়, কে সেই ভাগ্যবতী? আমি চোখ বন্ধ করলাম। হসন্ত যেকদিন আশরাফ চাচা আমাকে বলেছিলেন, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়, শুধু মানুষটা ভালো হওয়া চাই যে ভালোবাসতে পারে নিঃস্বার্থভাবে। বাবা আমার ভাবনা ভাঙিয়ে বললেন, আমার মেয়েও একদিন এমন সৌভাগ্যবতী হবে। তাকে কি না ভালোবেসে পারা যায়? আমি শিউরে উঠলাম। বাবার কথার জবাবে কি বলবো আমার জানা নেই। আচ্ছা, আমি কি কাউকে ভালোবাসি? আর ভালোবাসলেই বা কেমন অনুভূতি হয়? টানা এক সপ্তাহ ধরে চোখ কান বুজে কেবল পড়াশোনা করেছি, সব বিষয়ের সবরকম পড়া কভার করেছি। কাল রাতে টানা এক সপ্তাহ পর আরিশ ভাইয়া ফোন করেছিলেন। ওনার সাথে কথা বলতে ইচ্ছা না করলেও বলতে হয়েছে। রাগ হচ্ছিল তার একটাই কারণ যে উনি টানা এক সপ্তাহ আমার কোনো খোঁজ খবর নেননি। উনি কল কাটার আগ অবধি একটাই কথা বলেছেন যে যদি গোল্ডেন এ প্লাস পাই তো আমি যা বলবো উনি আমার সেই কথাটা রাখবেন। আর কিছুর জন্য না হলেও আমার ওয়েলডেস্ট ফ্যান্টাসি ওনাকে জানানোর জন্য হলেও আমাকে সেই সুযোগ হাসিল করতে হবে, আর তার একটাই উপায় গোল্ডেন এ প্লাস। সকাল সকাল হালকা কিছু ব্রেকফাস্ট করে বাবা আর আম্মুকে সালাম করে বেরিয়ে এলাম বাসা থেকে। গেটের কাছে আশরাফ চাচাকে দেখে ওনাকে সালাম করতে নিলেই উনি তার আগেই মাথায় হাত রেখে বললেন, ভালো করে পরীক্ষা দিও গো আরুমা, নাইলে এই আরিশ বাবার কাছে তোমার খবর আছে। কথাটা শুনতাই আমি ওনার দিকে তাকালাম। উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আর আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। ওনার এমন চাহনি দেখে আমার গলা শুকিয়ে এলো। আশরাফ চাচাকে সালাম করে ওনার সামনে এসে দাঁড়াতেই ওনার দিকে কাচুমাচু মুখ করে একবার মাথা নিচু করে নিলাম। উনি সানগ্লাসটা পকেটে পুরে আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি ওনাকে সালাম করব কি করব না তা নিয়ে কনফিউজড। ওনার দিকে আর একবার তাকিয়ে নিয়ে আবার মাথা নিচু করে দিলাম। উনি বোধহয় বিরক্ত হলেন এবার। গাড়ির দিকে চলে যেতে নিলেই আমি বেশ তড়িঘড়ি করে বললাম, এই আরিশ ভাইয়া দাঁড়ান। উনি দাঁড়িয়ে গেলেন। আমি ওনাকে সালাম করার জন্য নিচু হতে গেলেই উনি আমার হাত ধরে আমাকে আটকে নিলেন। আর ছোটখাটো ধমক দিয়ে বললেন, আমি বলেছি আমাকে সালাম করো। যখন সময় হবে তখন করবে, এখন না। আমি ওনার দিকে ভ্যাবলার মতো করে বললাম, আবার কবে সময় হবে? এক্সামের সময়ই তো মানুষ সালাম করে।
উনি আমার এমন কথা শুনে উত্তর দিলেন না, কেবল হাত ধরে টেনে নিয়ে গাড়িতে সানার পাশে বসালেন। এই মেয়ের কাছে এই মুহূর্তে দুনিয়া ওলট পালট হয়ে গেলেও সে বুঝতে পারবে না, কারণ সে ভীষণ রকমভাবে মনোযোগ দিয়ে পড়ছে। পরীক্ষার আগে আমার আর পড়তে ভালো লাগে না, না হলে সব ঘেটে ঘ হয়ে যায়। সানার পাশে বসে ওকে একটা গুথা দিয়ে বললাম, এই মেয়ে। আমার মুখে এই মেয়ে ডাক শুনে আরিশ ভাইয়া আমার দিকে লুকিং গ্লাসে একবার তাকালেন। আমি তা তোয়াক্কা না করে সানকে বললাম, দোস্ত তুই তো আমার পিছনের পরের বেঞ্চ, আমি ডাকলে সাড়া দিবি। তৎক্ষণাৎ সানা আমাকে জড়িয়ে ধরে বলল, হমম জানু। আমার সুখ বোধ হয় ওনার সহ্য হয় না, তাই উনি সানকে ধমক দিয়ে দমিয়ে দিলেন। ওকে এক্সামে হেল্প করবি না তুই? আরু পাখি তুমিও সানাকে হেল্প করবে না? আর যদি রেজাল্ট খারাপ আসে তো দুজনেরই বিয়ে দিয়ে বিদায় করব বাসা থেকে। আমরা দুজন ওনার দিকে রাগী দৃষ্টিতে তাকালাম। বেশ কিছুক্ষণ পর কলেজের সামনে এসে গাড়ি থামালেন উনি। আমরা দুজনে নামতেই দেখলাম আশেপাশে কেউ তাদের প্রেমিকের হাত ধরে, তো কেউ আবার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে আছে। আমি আরিশ ভাইয়ার দিকে তাকালাম। এই মুহূর্তে উনি আমার আর সানার অভিভাবক। কিভাবে সামলান উনি এত গুরুতর দায়িত্ব? নিজের হাতে আমার সব দায়িত্ব উনি তুলে নিয়েছেন, আমার বাবা মা তাতে আপত্তি করেনি কখনো। আমি ওনার দিকে এমনভাবে তাকিয়ে আছি দেখে সানা পাশ থেকে চিমটি দিয়ে বিড়বিড় করে বলল, দোস্ত পড়া ভুলে যাস না আবার ভাইয়ার দিকে তাকিয়ে। আমার মতিভ্রম হয়েছে তা বুঝতে পারছি। ওনার থেকে চোখ সরিয়ে নিয়ে বললাম, আমরা আসি? উনি মাথা নাড়িয়ে কেবল বললেন, হমম। সানা আর আমি হাঁটতে শুরু করলাম। তারপর কি মনে হতেই আমি আবার ওনার সামনে এসে দাঁড়ালাম। আমাকে ফিরে আসতে দেখে উনি বললেন, কোনো ড্রামাটা করতে ভুলে গেছেন মিস ড্রামা কুইন? আমি মিনমিন করে বললাম, অল দ্য বেস্ট বলবেন না? ওনার দিকে চোখ ছোট ছোট করে পিটপিট করে তাকাচ্ছি আমি। উনি কিছু জবাব দিলেন না। আমার মাথার ওপর পড়া একটা ছোট ময়লা উনি ফেলে দিতে দিতে বললেন, বলাটা কি ম্যান্ডেটারি? আমি চারবার ওপর নিচ করে মাথা নাড়িয়ে বললাম, হমম। উনি আমার মুখের ওপর একটা ফু দিয়ে বললেন, অল দ্য বেস্ট মিস টুইটুই। ওনার কথা শুনতেই আমি হেসে ফেললাম। আমি এক গাল হেসে ওনাকে বললাম, থ্যাংক ইউ নট। কথাটা বলে আমি কলেজে ঢুকলাম। আমি আর ওনার দিকে তাকালাম না। উনিও হয়তো আমার এমন কাজকর্ম দেখে হাসছেন অথবা বলছেন, মিস টুইটুই আপনি কবে বড় হবেন? আমি আর সানা এক্সাম হলে ঢোকামাত্রই আরিশ ভাইয়া চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মুহূর্তে রিকশা থেকে নেমে কারোর পরিচিত কণ্ঠস্বর শুনে উনি থেমে গেলেন। পিছন দিকে তাকিয়ে দেখলেন ফারিন আপু। উনি এই কদিনেই ওনার চোখ মুখের করুণ দশা করে ফেলেছেন, তা ওনার চোখ মুখ দেখলে যে কেউ সহজে বুঝতে পারবে। উনি আপুকে উপেক্ষা করে চলে যেতে নিলে আপু রিকশার ভাড়া মিটিয়ে ওনার কাছে দৌড়ে ছুটে গেলেন। আমার জানালার ধারে সিট পড়ার দরুন আমি তাদের দুজনকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তাদের দুজনকে একসাথে দেখলেই আমার বুকের ভিতর মোচড় দেয়। আমি মাঝে মাঝে তাকাচ্ছি আর চোখ সরিয়ে নিচ্ছি। এতক্ষণ আমি আরিশ ভাইয়ার দিক চেয়েছিলাম, তবে হঠাৎ করে ফারিন আপুকে যে দেখতে পাবো এটা আশা করিনি। উনি খুব ভালোভাবেই জানতেই যে আজ আমাদের এক্সামে আরিশ ভাইয়াই দিতে আসবেন। টিচার রুমে ঢুকতেই আমি চোখ সরিয়ে নিলাম সেদিকে থেকে। আর কিছু দেখা আর জানা হলো না আমার। এক্সাম হলো থেকে বেরিয়ে এলাম আমি আর সানা। আমাদের দুজনেই পরীক্ষায় ভালো হয়েছে। দুজনে এক্সাম দিয়ে ক্লান্ত। আরিশ ভাইয়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন ফ্রেশ মুডে, যেন কিছুই হয়নি। আমার খুব জানতে ইচ্ছা করছে যে উনি ফারিন আপুকে কি বলেছেন, কিন্তু আমি যে এক্সামের আগ মুহূর্ত অবধি তাদের দিকে তাকিয়ে ইছলাম সেটা জানলে উনি আর আমাকে আস্ত রাখবেন না, তাই নিজেকেই নিজে বোঝালাম যে কিছু জিনিস না জানায় শ্রেয়।
আরিশ ভাইয়া সানার থেকে সব খবরাখবর নিলেন। আমি দাঁড়িয়ে আছি সানার পাশে। উনি আমাকে কিছুই জিজ্ঞাসা করছেন না দেখে আমার রাগ হয়ে গেল। সানা গাড়িতে উঠল, ওর পরে আমিও নীরবে গাড়িতে উঠতেই উনি আমার হাত ধরে আটকালেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি ওনার দিকে অবাক হয়ে বললাম। কোথায় মানে? বাসায় যাব। উনি আমার হাত ধরে টেনে নিয়ে অন্যদিকে যেতে গেলেই আমি ভাবলাম উনি বোধহয় আমাকে রিকশায় তুলে দেওয়ার বন্দোবস্ত করছেন। আর সত্যি বলতে ঢাকা শহরের রাস্তাঘাট আমার কোনোটাই চেনা নেই। আমি ঘাবড়ে গেলাম বেশ। উনি হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আমি হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, ছাড়ুন, আমি রিকশা করে যাব না। উনি থেমে অবাক হয়ে চেয়ে বললেন, মাথার ঠিক আছে? নাকি এসকাম খারাপ হয়েছে তাই মাথা গেছে কোনোটা? আমি কপট রাগ দেখিয়ে বললাম, কে বলেছে আমার এক্সাম খারাপ হয়েছে? হ্যাঁ, আপনি কি একবার ও আমার থেকে জানতে চেয়েছেন যে আপনাকে বলবো? বয়েই গেছে আমার। উনি আমার এমন কথা শুনে নির্বিকারে তাকালেন। কিছু বললেন না, পুনরায় হাত ধরে নিয়ে যেতে নিলেই আমি ছাড়ানোর চেষ্টা করলাম। উনি হাত তো ছাড়লেন না, বরং আরও আঁকড়ে ধরলেন। উনি আমকে নিয়ে একটা হাওয়াই মিঠাই ওয়ালার সামনে নিয়ে গিয়ে বললেন, যতগুলো নেবে নাও। আমি খুশি হয়ে গেলাম এক নিমেষেই। ওনার দিকে হাসি মুখে তাকিয়ে বললাম, সবকটা নিই? উনি পকেট থেকে সানগ্লাসটা পরে বললেন, একদম না, অন্যদিন দেখা যাবে। আপাতত তুমি আর সানা যতগুলো খেতে পারবে যতগুলো নাও। কিন্তু আমি তো সবই খেতে পারব। সবই নেওয়া উচিত আমার, তাই না? উনি বিরক্ত হয়ে হাওয়াই মিঠাইওয়ালাকে বললেন, মামা চারটে দেন তো। আমি নাচক করে বললাম, এত কিপটে কেন আপনি? এত কম কেন? কম সে কম 10টা তো নেবই। উনি মামাকে ইশারা করে 10টা দিতে বললেন। উনি একে একে সবকটা হাওয়াই মিঠাই নিচ্ছেন। আমার ওনার সানগ্লাসটার দিকে নজর গেল। মনে মনেই ভেবে নিলাম যে ওটা আমাকেই মানাবে। যেই ভাবা সেই কাজ। ওনার চোখ থেকে চশমাটা খুলে নিয়ে নিজের চোখে পড়তেই উনি বাঁকা চোখে তাকাতেই আমি বললাম, কেমন লাগছে আমাকে? সুন্দর না? আমি জানি সুন্দর লাগছে। উনি হাওয়াই মিঠাই ধরে হাঁটতে হাঁটতে বললেন, লেডি গাগা লাগছে পুরো। আমি হি হি করে হেসে উঠলাম। উনি সব হাওয়াই মিঠাই ধরে হাঁটছেন আর আমি একপাশ থেকে ওনার হাতটা ধরলাম। নিজেকে কেমন প্রধানমন্ত্রী ফিল হচ্ছে, আর ওনাকে আমার বডিগার্ড। দূর থেকে দেখলাম সানা আমাদের ছবি তুলছে আর হি হি করে হাসছে। তা দেখে আমি ওনার হাতটা ছেড়ে দূরত্ব বজায় করে দাঁড়াতেই উনি বলে উঠলেন, হ্যাপি মিস টুই টুই। আমি হেসে বললাম, হমম হমম আমার হাওয়াই মিঠাইওয়ালা। উনি বিড়বিড় করে বললেন, মিস ড্রামা কুইন, আজকে আমার এইচএসসি এক্সামের শেষ দিন। প্রত্যেকটা দিন আরিশ ভাইয়া আমাকে আর সানকে দিয়ে এসেছেন এবং নিয়ে এসেছেন। সব দিন সব কটা এক্সাম ভালো হয়েছে। আজকে এক্সাম শেষ হিসাবে আরিশ ভাইয়ার কাছে আমি একটা ছোট্ট আবদার করেছি। উনি কি আমার ছোট্ট আবদার রাখবেন? উনি যদি আবদার না রাখেন তাহলে উনি কি আমার পচা আলাদিন? সময়ের আগেই খাতা জমা দিয়ে সানার জন্য রুমের বাইরে এসে দাঁড়িয়ে রইলাম আমি। সানার ও লেখার শেষ প্রায় তা ইশারা করে একবার বুঝিয়েছিল। আমি রুমের বাইরে দাঁড়িয়ে এমনভাবে পায়চারি করছি যেন আমি সানার গার্ডিয়ান। এক্সাম শেষ ভাবতেই ভীষণরকমভাবে খুশি খুশি লাগছে। কালকে রাতে যখন আরিশ ভাইয়া ফোন করে বললেন, কালকে আপনার এক্সাম শেষ, এনি অন্যায় আবদার মিস টুই টুই। ওনার কথাটা শুনে আমি খুব খুশি হয়ে গেছিলাম আর পড়া শেষ করে সারারাত ধরে ভেবেছি কি অন্যায় আবদারটা ওনার কাছে করা যায় যেটা উনি রাখতে পারবে না আর আমি ওনাকে ঝাড়ি দেওয়ার সুযোগ পাব।
আমি এক্সাম রুমের বাইরে দাঁড়িয়ে পায়চারি করছি, ঠিক সেই সময়ে আচমকা রুম থেকে সানা বার হয়ে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ এমনটা হওয়ায় আমি চমকে গেলাম। ভয় ওকে ঝাড়ি দিয়ে বললাম, এভাবে কেউ আসে? ভয় পেয়ে গেছিলাম আমি। সানা হিহি করে হেসে বলল, সরি দোস্ত। আমি মুখ ভাঙচি দিলাম। সানা আমার দু বাহু চেপে ধরে বলল, ভাইয়া আজকে নিতে আসবে? না হলে চল না, আমরা দুজন মিলে আজ ঢাকার অলিগলি ঘুরব, সেই আনন্দ হবে। আমি ওর হাতটা ছাড়িয়ে বললাম, তা হচ্ছে না। উনি বাইরে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি চল। কথাটা বলে হাত ধরে আমি আর সানা বেরিয়ে এলাম। বাইরে আরিশ ভাইয়া দাঁড়িয়ে আছেন আর ওনার সাথে আজকে সেই প্রথম দিনের মতো ফারিন আপু। ফারিন আপুকে দেখে আমার পায়ের গতি কমে গেল। সানা আমার কানের কাছে বিড়বিড় করে বলল, এই ফারিন আপু এখানে কেন? আমি অন্যমনস্ক হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে বললাম, সে প্রথম এক্সামের দিনও এসেছিল। সানা অবাক হওয়ার ভাব করে বলল, কি বলিস? আমি আর জবাব দিলাম না। ওনাদের দুজনের সামনে গিয়ে দাঁড়ালাম আর একবার আরিশ ভাইয়ার দিকে আর একবার ফারিন আপুর দিকে তাকাতে লাগলাম। ফারিন আপুকে বেশ হাসি খুশি লাগছে আর আরিশ ভাইয়া, ওনাকে দেখলে তো বোঝাই যায় না যে খুশি নাকি দুঃখী। আমাকে আর সানাকে দেখতেই ফারিন আপু মিষ্টি ভাষায় বললেন, আরু আর সানা কেমন হলো এক্সাম? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। তারপর নীরবে গাড়িতে উঠে গেলাম। সানা আমার পাশে বসে আমাকে খোঁচা দিয়ে বলল, ব্যাপারটা কি রে? ফারিন আপু ভাইয়ার সাথে আবার। আমি বাইরে ওনাদের দিকে তাকালাম। আরিশ ভইয়া ফারিন আপুর দিকে ভ্রূণাক্ষরেও তাকাচ্ছেন না, কেবল ফারিন আপুই হেসে হেসে কথা বলে যাচ্ছেন। ওনাদের দুজনকে আমার আর একসাথে দেখে সহ্য হল না। গাড়ির জানালা থেকে মাথা বার করে বললাম, বাসায় যাব আমি, লেট হয়ে যাচ্ছে আমার। আরিশ ভাইয়া ফারিন আপুকে বাই বলে গাড়িতে উঠলেন। শেষে ফারিন আপুর বলা কথাটা শুনে আমি অবাক হলাম বেশ। ওদেরকে নামিয়ে দিয়ে সোজা আমাদের বাসায় আসবে কিন্তু। আমি অপেক্ষায় থাকব। আরিশ ভাইয়া হ্যাঁ না কিছুই জানালেন না। উনি ড্রাইভ করতে শুরু করলেন। আমি কেবল ভ্যাবলার মতো আরিশ ভাইয়ার দিকে চেয়ে আছি। উনি এখনো পর্যন্ত আমার সাথে একটাও কথা বলেননি। বুকের ভিতর কেমন একটা হয়ে উঠল আমার। মনে মনে ভাবলাম থাক, আমিও তার সাথে কথা বলবো না। যা ভাবা তাই কাজ। ওনার সাথে কথা বললাম না আমি, উনিও বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না। বাসার সামনে গাড়ি থামালেন উনি। আমি আর সানা নেমে গেলাম গাড়ি থেকে। আজ আম্মু পোলাও বানিয়েছে আমার এক্সাম শেষ সেই খুশিতে, তাই সানা আর আরিশ ভাইয়ার দাওয়াত। সানা গাড়ি থেকে নামলেও আরিশ ভাইয়া গাড়ি থেকে নামলেন না দেখে আমি মুখ গোমরা করে ওনাকে গম্ভীরভাবে বললাম, আম্মু দুপুরে খেতে যেতে বলেছিল, আপনার মনে নেই? উনি গাড়ি স্টার্ট দিয়ে বললেন, মামিকে বলো আমার একটু কাজ আছে, আজকে আর খাবো না, অন্য কোন দিন। তো ঝরা যাও। সানাকে উদ্দেশ্যে করে উনি বললেন, সানা আমি সন্ধ্যায় তোকে নিতে আসব। কথাটা বলেই উনি চলে গেলেন। সানা আর আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম সেখানেই। সানাও হয়তো আরিশ ভাইয়ার এই অদ্ভুত আচরণ লক্ষ্য করেছে। আমার গলা ধরে এলো, চোখটা ঝাপসা হতে লাগলো, কিন্তু আমি কাঁদব না। কথাটা ভেবে আমি সানাকে কিছু না বলে বাসায় ঢুকে গেলাম। সানা আমার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বলল, দোস্ত দাঁড়া, আমিও যাব। পরন্ত বিকেল, সূর্য পশ্চিমে অস্ত যাবে প্রায়। পশ্চিম দিকের আকাশটা ঘন কমলা বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। হাতে গোনা কয়েকটা পাখির দেখা মিলছে, আবহাওয়াটা চমৎকার। দোলনার ওপর হাঁটু ভাঁজ করে হাঁটুতে মুখ গুজে বসে আছি আমি। বাসায় ফিরে শ্যাম্পু করে শাওয়ার নেওয়ার দরুন চুলটা একটু ভিজে, তাই খুলে রেখেছি।
সানা ছাদের কার্নিশে থাকা ফুল গাছগুলোকে ভালোভাবে দেখছে, কখনো কখনো ফুলের ঘ্রাণ নিচ্ছে। আমি সানার দিকে উদাস চাহনিতে তাকিয়ে আছি। আমাকে এমনভাবে চুপ থাকতে দেখে সানা বলে উঠল, কি রে, সেই ভাইয়া যাওয়ার পর থেকে দেখছি মন খারাপ করে আছিস। কিছু হয়েছে? আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম যে না, কিছু হয়নি। সানা আমার কথা বিশ্বাস করল না সহজে। টবে লাগানো ছোট্ট কাঠগোলাপ গাছ থেকে একটা গোলাপি রঙের কাঠগোলাপ ছিঁড়ে আমার কানে এসে গুজে দিতেই আমি চমকে গেলাম। ওর দিকে নির্বিকারে চেয়ে রইলাম। কান থেকে ফুলটা খুলতে গেলেই সানা ধমক দিয়ে বলল, একদম খুলবি না। একদম মায়াবতী লাগছে আমাদের আরু পাখিকে। আমি পুনরায় আগের মতো করে বসে রইলাম। আমাকে এভাবে দেখে সানা বোধহয় বিরক্ত হচ্ছে বেশ, তাই আমাকে পাশ দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, কি ফারিন আপুকে ভাইয়ার সাথে দেখলে তোমার বুকের ভিতর জ্বালা ধরে তাই না? হমম হমম হমম। আমি সানার কথায় থতমত খেলাম। ওর দিকে বিরক্ত ভাব নিয়ে বললাম, এসব আজাইরা কথা কোথায় পাস তুই? সানা মুখ টিপে হেসে বলল, আচ্ছা, আমি না হয় আজাইরা কথা বলি, তাহলে তুই এমনভাবে চুপ করে আছিস কেন? আমি উত্তর দিলাম না। হঠাৎ পিছন থেকে কারোর কণ্ঠস্বর শুনতে পেয়ে আমি চমকে উঠলাম। পিছন থেকে আরিশ ভাইয়া গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সানা, তুই এখনো রেডি হসনি যে? সানা আরিশ ভাইয়াকে দেখে আমতা আমতা করতে শুরু করল। আসলে তুমি তো সন্ধ্যায় আসবে বলছিলে, কিন্তু এখনো তো সন্ধ্যা হয়নি, তাই আর কি। আচ্ছা, আমি গিয়ে রেডি হচ্ছি। কথাটা বলে সানা আমার দিকে মুখ চেপে হেসে চলে গেল। তার এই হাসির কারণ আমি বুঝেছি। সে আমাকে বাঘের মুখে ফেলে রেখে দিব্যি চলে গেল। সানা চলে গেলেই আমিও চলে যাওয়ার চিন্তা আটলাম। অতপর ওনার পাশ কাটিয়ে চলে যেতে নিলেই উনি আমার হাত ধরে আটকে ওনার সামনে এনে দাঁড় করালেন। আমি ওনার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। দুজনের মুখেই কোনো কথা নেই, কেবল উনি আমার দিকে একদৃষ্টে চেয়ে আছেন নীরবে। আজ যেন কেউ একে অপরের নীরবতা ভাঙাব না তেমনটাই পণ করেছি। এখন ওনার সামনে দিয়ে যদি ওনার পারমিশন ছাড়াই আমি নিচে যাই তো পারলে উনি আমাকে ছাদ থেকেই ফেলে দেন। আমি ওনার দিকে পিটপিট করে তাকিয়ে বললাম, আমি নিচে যাব। উনি ইশারা করলেন যাওয়ার জন্য। আমি সাড়া পেয়ে ওনার পাশ কাটিয়ে চলে যেতে নিলেই উনি পুনরায় আমার সামনে এসে দাঁড়ালেন। আমি বিরক্ত হয়ে বললাম, যাই। উনি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই আমি পুনরায় পাশ কাটিয়ে যেতে নিলেই উনি আবার সামনে এসে দাঁড়ালেন। আমি এবার না পেরে গমগম দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, সমস্যা কি আপনার? যেতে দিন আমাকে। উনি এবার আমার হাত ধরে ওনার সামনে এনে আমাকে দাঁড় করালেন। আমার রাগের মাত্রা দ্বিগুণ হল। মনে হলে না চাইতেও ওনাকে কয়েকটা কথা শোনানো উচিত, কিন্তু ওনার মুখের দিক তাকিয়ে আমি পুরোপুরি দমে গেলাম। উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে অপলকভাবে তাকিয়ে আছেন। কিছুক্ষণ থেমে আমার নীরবতাকে লক্ষ্য করে উনি বলে উঠলেন, মিস টুইটুই আবরার আরিশ খানের ওপর রেগে আছে বলে মনে হচ্ছে। আমি ওনার কথা শুনে ওনার দিকে পিটপিট করে তাকালাম। জবাব দেব না ওনাকে কোনোভাবে। উনি এবার আমার নাকটা টেনে দিয়ে বললেন, আপনার বয়সী কত মেয়েদের নাকি বিয়ে হয়ে যায়, বাচ্চা অবধি হয়ে যায়। আর আপনি এইচএসসি দিয়েছেন, একটু বড়ও হয়েছেন, আপনি বিয়ে করবেন না? আমি ওনার দিকে তাকালাম চোখ ছোট ছোট করে। নির্লিপ্ততা ভঙ্গিতে বললাম, মজা করছেন? উনি দুদিকে মাথা নাড়িয়ে আমি যেভাবে বলি সেভাবে বললেন, উহুম, একদম না। ওনার এমন নিষ্পাপ হাবভাব দেখলো আমার একদম সহ্য হচ্ছে না। ওনাকে নিষ্পাপ হাবভাবে একদম মানায় না। ওনার মাঝে নিশ্চয়ই কিছু ভেজাল আছে। আমি চোয়াল শক্ত করে বললাম, যেতে দিন আমাকে, না হলে ফারিন আপুকে গিয়ে বলে দিব যে আপনি আমাকে বিরক্ত করছেন।
তখন নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। উনি ফারিন আপুর কথা শুনে কোনো রকম প্রতিক্রিয়া দিলেন না, কেবল বললেন, কাঠগোলাপটা তোমাকে মানাচ্ছে বেশ। নিশ্চয়ই এটা ফারিনদের বাড়ি থেকে আনা কাঠগোলাপ। ওনার এমন কথা শুনে ওনাকে আমার আর মোটেও সহ্য হল না। ওনাকে দু হাত দিয়ে সজোরে ধাক্কা মারতে গেলেই উনি আমার হাত দুটো ধরে ওনার বুকের সাথে মিশিয়ে নিলেন আমাকে। কিছুক্ষণের জন্য চারিপাশটা যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল, আমি বোধহয় বাক হারা হয়ে গেলাম। আমার হাইট অনুযায়ী আমার মাথা ওনার বুকে গিয়ে ঠেকল। উনি আমাকে আলতো করে জড়িয়ে ধরে আছেন। আমি ওনার হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। অদ্ভুতভাবে আমার হৃদস্পন্দনও বাড়তে লাগল। ওনার শরীর থেকে অদ্ভুত সুন্দর এক ঘ্রাণ ভেসে আসছে। আমাকে ওনার বুকের মাঝে আগলে নিয়ে উনি আমার মাথায় 3 বার ফু দিতে দিতে বললেন, এত রাগ কেন তোমার? আমার ওনার থেকে সরে আসতে একেবারেই ইচ্ছা করল না, আমার রাগগুলো যেন নিমেষেই দমে গেল। হয়তো আমি কখনো কল্পনাও করিনি যে কখনো আমি ওনার এত কাছে আসব। ওনার কথাতে আমি লজ্জা পেয়ে গেলাম বেশ। না চাইতেও ওনার থেকে সরে এলাম আমি। ওনার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছি না, তবুও এর হ্যালুসিনেশন কাটাতে ওনাকে রাগী রাগী ভাব নিয়ে বললাম, মোটেও না। নিজের হিটলারি স্বভাবগুলো আমার মাঝে দেওয়ার চেষ্টা করবেন না। রাগ তো সবসময় আপনার নাকের ডগায় লেগে থাকে, আবার আমাকে বলা হা। আমি লক্ষ্য করলাম উনি জবাব দিলেন না, কেবল ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে রইলেন, আর আমি তা দেখে ব্যতিব্যস্ত হয়ে বললাম, এভাবে তাকিয়ে দেখছেন কি? হ্যাঁ, আমি কি এলিয়েন নাকি? হ্যাঁ, আর এভাবে হাত ধরে আপনার এত কাছে টেনে নিয়ে গেলেন কেন? আমি কি এখনো ছোট নাকি যে বুকের মধ্যে আছড়ে ধরে টেনে রাগ ভাঙাতে হবে? আমি বড় হয়ে গেছি হু। আর আপনি আমার এত কাছে আসবেন না, দূরে দূরে থাকবেন, আমার কেমন জানি হয়। ভ্রু কুঁচকে হাত দিয়ে ওনাকে ইশারা করতে করতে একনাগাড়ে ওনাকে কথাগুলো বলতেই উনি আমার মাথায় টোকা দিয়ে বললেন, এলিয়েন। কথাটা বলে উনি চলে যেতে নিজেই আমি ওনার পিছন পিছন দৌড়াতে লাগলাম। এখন আমি ঝগড়া করার মুডে। কেউ আটকাতে পারবে না আমাকে। আমি এলিয়েন হলে আপনি কি হু? মুখ দিয়ে তো কখনো মিষ্টি কথা বার হয় না, নিম পাতার ফ্যাক্টরি। আপনার জন্মই হয়েছে আমাকে জ্বালানোর জন্য। আর পরের বার আমার গালে আর মাথায় হুটহাট মারবেন না। এগুলো সরকারি না। উনি নীরবে সিঁড়ি দিয়ে নামছেন আর মুচকি হাসছেন। আমার এই ঝগড়া জমছে না, কারণ উনি পাল্টা উত্তর দিয়ে ঝগড়া করছেন না। বিরক্ত হয়ে জোরে চেঁচিয়ে বললাম, এই ছেলে, চুপ করে আছিস কেন? ঝগড়া কর। উনি হঠাৎ করে থেমে গেলেন আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে বললেন, তুই তুকারি আমার একদম ভালোও লাগে না, ইউ নো দ্যাট। নেক্সট টাইম যেন এগুলো না শুনি। আমি দমে গেলাম। মাথা নাড়িয়ে বোঝালাম যে আর বলবো না। উনি পুনরায় বললেন, আর একটু বকবক করলেই হাতির ঝিলও নিয়ে যাব না, আর আম্মুর বানানো কাচ্চিও খাওয়াবো না। একদম চুপচাপ এসো। নিমেষেই আমি গলে জল হয়ে গেলাম। ওনার পাশে গিয়ে বললাম, সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? উনি আলতো করে নাকটা টেনে বললেন, এনি ডাউট? আমি হেসে ফেললাম। এই মুহূর্তে এই পৃথিবীতে আমার নিজের থেকে আর কাউকে সুখী মানুষ বলে মনে হচ্ছে না। এই প্রথম ওনার সাথে ঝগড়া করে জিতেছি, আর প্রাইজ স্বরূপ হাতির ঝিল আর ফুপির হাতের কাচ্চি। ইয়াম ইয়াম। ব্যাপারটা সুন্দর না? ফুপির বাসার সামনে গাড়ি থামালেন উনি। এতটা রাস্তা সানা আর আমি বকবক করতে করতে আসছিলাম, তাই খেয়ালই ছিল না যে ওনার আমাদেরকে নিয়ে হাতির ঝিলে যাওয়ার কথা ছিল। গাড়ি থেকে উকি দিয়ে দেখলাম আরিশ ভাইয়া তার নিজের বাসার সামনে এনে গাড়ি দাঁড় করিয়েছেন। আমি কটমট করে বললাম, আপনি আপনার কথার খেলাফ করলেন কেন? উনি বুঝেও যেন না বোঝার ভান করেন, বললেন, কিসের কথা বলছো? সানা একবার আমার দিকে আর একবার ওনার দিকে তাকাচ্ছে,
এত হরতালের মধ্যে সে বুঝতে পারছে না যে কি চলছে। ওনার এমন গাছাড়া হাবভাব দেখে আমি বললাম, আপনার না হাতির ঝিল নিয়ে যাওয়ার কথা ছিল, তারপর না ফুপির হাতের কাচ্চি খাওয়ার কথা ছিল। আমার কথা শুনে সানা বলে উঠল, আরে ঠিক আছে ছাড় না, আজকে আর যেতে হয় না। এমনিতেও এত খাওয়া দাওয়া করে আমার আর যেতে ইচ্ছে করবে না, আমি তো একটা ঘুম দেব। সানার কথা শুনে সানাকে হাত দিয়ে আলতো করে একটা চাটি মারতেই ও করে গাড়ি থেকে নেমে বলল, আমি আসছি, তোরা ঝগড়া কর। কথাটা বলে সানা হাঁটতে লাগল। আরিশ ভাইয়া আমার দিকে ঘুরে তাকিয়ে বললেন, তাহলে কি কাচ্চি খাবে না? হাতির ঝিল ঘুরিয়ে বাসায় ফেরত দিয়ে আসবো আপনাকে? ওনার এমন কথা শুনে আমার রাগ হল। আমি মাথা নাড়িয়ে বললাম, এই আপনি গাড়ি থেকে নামেন তো, আপনার মুখ দেখতে পাচ্ছি না। মুখ না দেখলে ঝগড়া করতে ভালো লাগে না, নামেন। আমি গাড়ি থেকে নামলাম দেখে উনিও নেমে আমার সামনে এসে দাঁড়ালেন। ওনাকে দেখে বলে উঠলাম, আপনি আমার মতো একটা এত ভালো মেয়ের সাথে এমন ধোঁকাবাজিটা করতে পারলেন? আপনার বিয়ে হবে না দেখিয়েন। উনি ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, তুমি বললেও হবে, না বললেও হবে। এখন বাসায় চলো। খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ আম্মুর সাথে গল্প করে তারপর 11টা নাগাদ যাব। খুশি এবার? আমি ওনার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বললাম, সত্যি তো? এই কথার মধ্যেও আবার ভেজাল নেই তো? উনি জবাব না দিয়ে আমার হাত ধরে বাসার দিকে যেতে লাগলেন। উনি যা দ্রুত গতিতে হাঁটেন আমি ওনার সাথে পেরে উঠি না, বিধায় ওনার সাথে তাল মেলাতে হালকা পাতলা দৌড়মূলক হাঁটতে লাগলাম। বাসায় ঢুকতে ঢুকতে দেখলাম একটা ছোট্ট আর মাঝারি সাইজের কাঠগোলাপ গাছ, তাতে এখনো ফুল আসেনি। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম, আনন্দিত হলাম খুব। উনি সমান তালে হাঁটছেন। বাসার দরজার কাছে যেতেই আমি ওনার পিঠে হাত দিয়ে টোকা দিতেই উনি প্রশ্ন না করে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। আমি অনেক উৎসাহ আর আগ্রহের সাথে বললাম, আপনার বাসায় কাঠগোলাপ গাছ আছে বলেননি তো? উনি গাছটার দিকে এক পলক তাকিয়ে বললেন, কেন আমার বাসায় থাকতে পারে না? আমি বিরক্তিসূচক ভাব নিয়ে বললাম, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন কেন? হ্যাঁ, আমি কি তা বলেছি? আগে আপনার বাসায় দেখিনি তাই তো বললাম। ওনাকে একটু রাগ দেখিয়ে কথা বলতেই উনি যেন দমে গেলেন। তারপর বেশ নরমসরমভাবে বললেন, কদিন আগেই কিনেছি। এটা তুমি দেখনি আগে? আমি ওনার কথাতে খুশি হয়ে বললাম, এটাতে ফুল আসবে কবে? আমার বিয়ের পর। এটা কোনো কথা? ফাজলামি না করে বলেন। ফাজলামি না। আমার বউ যতদিনে এ বাসায় আসবে ততদিনে গাছে ফুল ফুটে যাবে। আমি ওনার কথার ধারণা ধরে বললাম, ছোট গাছেও তো ফুল আসে, আপনি গাছটাকে বলেন না ফুল ফোটাতে? আমি দেখব। উনি ধমক দিলেন, স্টুপিড, গাছকে বললেই ফুল ফোটে? আচ্ছা তাহলে আপনি তাড়াতাড়ি একটা বউ আনেন না, জলদি বিয়ে করেন, গাছের ফুলটা ফুটুক, আমি একটা ফুল নিব এই গাছের। উনি ভ্রু কুঁচকে বললেন, আর ইউ শিওর? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে গাছটার দিকে তাকালাম। তারপর ওনার দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে নির্বিকারে তাকিয়ে আছেন। সমস্যা নাই, ফুল ফুটে গেলে আপনি তাকে ডিভোর্স দিয়ে দিন, সমস্যা নাই। উনি আমার কথা শুনে একটা ধমক দিয়ে বললেন, স্টুপিড একটা। একবার বিয়ে করলে তাকে আর ছাড়ছি না, এটা মনে রেখো। ওনার ধমক খেয়ে আমি বললাম, আপনার এই হিটলার গিরি আমি সহ্য করছি, কিন্তু আপনার বউ করবে না হু? আমার এমন কথার উনি আর জবাব দিলেন না। উনি জানেন যে আমি সহজে দমে যাওয়ার নই, তাই কথায় কথা বাড়বে। বিধায় উনি চুপ করে গেলেন। বাসার ভিতর ঢুকতেই দেখলাম ফুপি রেগে আমার দিকে তাকিয়ে আছে।
আমি ফুপিকে এমনভাবে দেখে একটু থতমত খেয়ে গেলাম। উনি আমার হাতটা ছেড়ে ততক্ষণে ওনার রুমে চলে গেছেন। আমি বেশি কিছু না ভেবে ফুপিকে গিয়ে জড়িয়ে ধরতেই ফুপি রাগী গলায় বলল, ছাড় আমাকে, একদম আসবি না আমার কাছে। তুই গেট থেকেই বাসায় ফিরে যেতি যখন ফুপির থেকে হাতির ঝিল প্রিয়। আমি ফুপির কথাতে বুঝলাম ফুপির এই অভিমানের কারণ। ফুপিকে মানানো অতটাও কঠিন না, কিন্তু ফুপির হিটলার ছেলে একবার রেগে গেলে তাকে মানানো মুশকিল। আমি ফুপির গালে চুমু একে বললাম, আমার ফুপিটা এই কারণে রাগ করেছে? আরে তুমি আমার ওপর রাগ করছো কেন? আমি তো ভাবলাম তোমার ছেলে আমাকে মিথ্যা কথা বলেছে, তাই ওনার সাথে এতক্ষণ ঝগড়া করছিলাম। হাতির ঝিল না গেলে না, কিন্তু আমার ফুপির কাছে আসা চাই। রাগ করে না। নিমেষেই ফুপি গলে গেল। আমি হা হা করে হেসে দিলাম। সানা সোফাতে বসে আমাদের দুজনকে দেখে পিটপিট করে হাসছে। রাতে 11টা পার করে, ঘড়ির কাঁটা পেরিয়ে গেছে অনেক আগেই। আমি ওনার জন্য গেটের কাছে দাঁড়িয়ে আছি, উনি বাইকের চাবি আনতে গেছেন। আমি ওনার জন্য অপেক্ষা করতে করতে উনি চলে এলেন আর বললেন, ফোন কোথায় তোমার? আনিনি আমি। উনি কপট রাগ দেখিয়ে বললেন, কেন? আমি মুখ গোমড়া করে বললাম, কি লাভ ওই ফোন নিয়ে ঘুরে? শুধু কল যাওয়া আসা আর ছবি তোলা ছাড়া কিছুই হয় না। উনি বকা দিলেন, কতবার কল করেছি এর মধ্যে হিসাব আছে? আপনার আবার এখন কি দরকার? কিন্তু এখন একদম এটা বলবেন না যেন যে নিয়ে যাবেন না। তোমার সাথে কথা বলায় বেকার। পিছনে ওঠো। উনি বাইক স্টার্ট দিলেন। আমি বাইকে উঠতেই উনি বললেন, পাকনামি করে না, ধরে বসলে খবর আছে। ধরে বসো। আমি আলতো করে ওনার কাঁধে হাত রাখতেই উনি বললেন, জলদি ফিরব কিন্তু। আরে আগে চলেন তো। উনি গাড়ি স্টার্ট দিলেন। প্রায় আধা ঘন্টা পর হাতির ঝিল পৌঁছালাম। উনি বাইক সাইডে রাখছেন, তখনই আমি সামনের দিকে দ্রুত গতিতে হাঁটতে লাগলাম। উনি দৌড়ে আমার কাছে এসে আমার হাতটা শক্ত করে ধরে বললেন, একা একা কোথায় যাচ্ছ? পা দুটো বেশি লম্বা হয়ে গেছে? আমি জবাব দিলাম না, বুঝতে পারলাম যে উনি কি কারণে আমাকে বকা দিলেন। সামনেই কয়েকটা ছেলে গোল করে মদের আসর জমিয়েছে। আমি খানিকটা দমে গেলাম। উনি আমার হাতটা শক্ত করে ধরে আছেন, নিজেকে ওনার সাথে অনেক নিরাপদ অনুভব করছি। ছেলেগুলো আমাদের দুজনকে দেখে অনেক কটু কথা বলছেন, কিন্তু উনি তাতে তোয়াক্কা করলেন না। উনি হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে হাতটা ছেড়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি ওনার পাশে দাঁড়িয়ে মিনমিন করে বললাম, সরি। উনি জবাব দিলেন না। ওনার পকেট থেকে আমার ফোনটা বার করে বললেন, এই নাও। সবকিছু চালু করে দিয়েছি, শুধু আগের মতো অপব্যবহার না করলেই হলো। ওনার এমন কথা শুনে আমার হাতটা আপনা আপনিই গালে চলে গেল। আমার আর চড় খাওয়ার ইচ্ছা নাই। কথাটা বলে ওনার হাত থেকে ফোনটা নিলাম। সবকিছু আগের মতো চলছে কি তা দেখলাম না, শুধু ফোনটা একবার ধরে ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি জিজ্ঞাসা করলেন, কি সমস্যা? আমি ওনাকে বললাম, এখন পকেট রাখেন, বাসায় গিয়ে নেব। এখানে সুন্দর বাতাস বইছে, আপাতত সেটাই উপভোগ করার চেষ্টা করছি। উনি ফোনটা পকেটে রাখলেন। আমরা দুজনেই চুপ। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই আমি কিছু না ভেবে খপ করে ওনার হাতটা ধরলাম। আরিশ ভইয়া চলেন না, জলে পা ডুবিয়ে বসি। আপনারও অনেক ভালো লাগবে, আসেন। ওনাকে না বলার সুযোগটাও বিন্দুমাত্র দিলাম না, ওনাকে হাত ধরে টানতে টানতে নিয়ে এলাম নিচে ঝিলের ধারে। আমি ওনাকে ইশারা করে বললাম, চলেন বসি। ওনাকে নিয়ে বসলাম। আমি জলে পা ঝাঁপাচ্ছি। ভীষণ রকম ভালো লাগছে আমার।
আমি জলের মধ্যে হাত দিয়ে আর পা দিয়ে নাড়াতে নাড়াতে বললাম, আচ্ছা আরিশ ভইয়া, আপনি আমার সব আবদারগুলো কেন রাখেন বলেন তো? উনি চোখ বাঁকিয়ে বললেন, কেন, তোমার সমস্যা আছে? আমি মাথা নাড়িয়ে বললাম, একদম না, কিন্তু মাঝে মাঝে না করলে আপনাকে আমি যে দু একটা ঝাড়ি দেওয়ার সুযোগ পেতাম সেগুলোও পাই না। স্টুপিড। আমি কৌতূহল নিয়ে ওনার দিক তাকালাম। উনি জলের দিকে তাকিয়ে আছেন। ওনাকে দেখলেই আমার মনে হয় উনি বড্ড প্রেমিক মানুষ। ওনার মনে কারোর জন্য এক আকাশ প্রেম জমে আছে, উনি বোধহয় কাউকে বড্ড ভালোবাসেন। কিন্তু আবার মাঝে মাঝে মনে হয়, যে মানুষ এত ধমক দিয়ে কথা বলে তার জীবনে প্রেম নামক বস্তুটা থাকতেই পারে না। আমি আগে পিছে না ভেবে বললাম, আচ্ছা, আপনি কাউকে ভালোবাসেন? উনি আমার কথা শুনে আমার চোখের দিক তাকালেন। আমি উত্তরের আশায় চেয়ে আছি ওনার দিকে। বেশ কিছুক্ষণ থেমে উনি উত্তর দিলেন, হমম। ওনার কথাতে আমার শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। অবাক হয়ে চেয়ে রইলাম আমি। আমি অবাক হয়ে বললাম, আপনিও কাউকে ভালোবাসতে পারেন? উনি আমার কথাতে রেগে গেলেন না, কেবল হাসলেন। এই মুহূর্তে সেই মেয়ের প্রতি রাগ হিংসা সব দমে গেল আমার। খুব জানতে ইচ্ছা হলো ওনার ভালোবাসা কেমন। কৌতূহল নিয়ে বললাম, আচ্ছা, আপনার ভালোবাসা কেমন? উনি আমার গাল দুটো টেনে বললেন, তোমার ভাষায় যেটা টুই টুই তেমন। মজা করবেন না, বলেন সে কেমন? উনি উঠে দাঁড়ালেন। ওনার সাথে আমিও উঠে দাঁড়ালাম। উনি কেবল একটাই কথা বললেন, কখনো নিজেকে আয়নার দিকে তাকিয়ে দেখো, তাহলে বুঝবে যে তুমি কারোর মায়াবতী। আমি ওনার কথার আগা মাথা বুঝলাম না, না বুঝে বললাম, আপনার প্রেমিকা কেমন জানতে চাইলাম, আমার কথা জানতে চাইনি। আমি জানি আমি সুন্দর আর টুইটুই। এই আরিশ ভাই বলেন না সে কেমন। উনি হাঁটতে হাঁটতে বললেন, নো মোর ওয়ার্ডস। বাসায় চলো। তুমি বোঝনি, আর বোঝাতেও যে আমার কত বছর টাইম লাগবে আমি জানি না। স্টুপিড একটা। আমি মুখ গোমরা করে ওনার পিছন পিছন হাঁটতে লাগলাম। আমার জানা হলো না সে কে, তবে তার প্রতি হিংসা হলো বেশ। তবে উনিও ভালোবাসতে পারেন? চলবে।